এখান থেকে অনলি ওয়ান একটা কোশ্চেন করবে আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়ে যাবে। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবারে প্রচুর সম্ভাবনা রয়েছে উষ্ণ শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। যেটা 10টি প্রশ্ন এখান থেকে মানে প্রত্যেকটা পার্ট থেকে একটি করে প্রশ্ন করলে কিন্তু তোমার এখানে হয়ে যাবে। প্রায়োরিটির ক্ষেত্রে 3 স্টার দিলাম, এটার ক্ষেত্রে 2 স্টার দিলাম, হয়ে গেল 3, আর এটার ক্ষেত্রে 1 স্টার দিলাম। ম্যাপ পয়েন্টিং ছবি কি করে আঁকতে হয় সহজ এটা বলে দেবো, মানে ভূগোল বিষয়টা আমার উপর ছেড়ে দেবো, আমি তোমাদের সামনে দেবো। বোঝা গেছে? মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সিডিএন 910 চ্যানেল। আমি আশিস স্যার, তোমাদের জিওগ্রাফি মেন্টর। তোমাদের একটা চিরকাঙ্ক্ষিত একটা আবদার ছিল, তোমরা বারবার আমাদেরকে মেসেজ করছিলে এবং বলছিলে যে স্যার জিওগ্রাফি সাজেশন 3 মার্কসের আনতে। তো জিওগ্রাফি 3 মার্কসের সাজেশন তোমাদের নিয়ে এসেছি। এই সাজেশনগুলো বানাতে আমাদের প্রচুর পরিশ্রম লেগেছে, অনেক খাটতে হয়েছে এবং জানছি একটু সময় লেগেছে, কিন্তু তোমাদের ওই 10-12টা প্রশ্ন দিয়ে দেবো আর তার থেকে সাজেশন পড়বে কি পড়বে না এরকম ব্যাপারটা নয়। রীতিমতো মানে এক কথায় বেছে বেছে প্রশ্নগুলোকে এনেছি যাতে তোমাদের পরীক্ষাতে তোমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার তার নাম্বারের কাছাকাছি পৌঁছাতে পারো। প্রশ্নগুলো মন দিয়ে দেখবে এবং তোমরা করে নেবে প্রশ্নগুলো, তাহলে তোমাদের ভূগোলের যে একটা আশা রয়েছে নাম্বার পাওয়ার তা পরিপূর্ণ হয়ে যাবে। অতএব কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই। দেখো, তোমাদের ভূগোলের পার্ট অনুযায়ী প্রত্যেকটা পার্ট আমি এখানে লিখেছি এবং এক একটা পার্টের থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের দিয়েছি। বোঝা গেছে? কিন্তু তার আগে তোমাদের একটি কাজ করতে হবে। আমরা যেহেতু তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এবং পরীক্ষায় পড়বে এমন সম্ভাব্য প্রশ্নগুলোকে এনেছি, তোমাদের একটা ছোট্ট তোমাদের কাছে আবদার রয়েছে, তোমরা এই চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমরা ভিডিওগুলোকে লাইক করবে এবং শেয়ার করবে। যদি তোমাদের মনে হয় আরও কিছু দরকার বা আরও জায়গা বুঝতে পারেন, ভূগোলের অনেকগুলো না ডাউট সেকশন থাকে, যেমন হচ্ছে ড্রয়িং, ভূগোলের ছবি আঁকার ক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা থাকে, ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে সমস্যা থাকে, সেগুলো যদি তোমাদের দরকার হয় আমরা অলরেডি ম্যাপ পয়েন্টিং সিরিজ চলছে, সেখান থেকে দেখবে। এবং আর ডিমান্ড কি, তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হয়, দেখা হয়, এখানে বিশ্লেষণ করা হয়, তোমরা তোমাদের ডিমান্ড অনুযায়ী লিখবে, আমরা ভিডিও দিয়ে দেবো। বোঝা গেছে? চলো শুরু করি। বহির্জাত যে প্রক্রিয়া রয়েছে সেই বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপের 4টে উপ একক রয়েছে। প্রথম পার্ট হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, দ্বিতীয় পার্ট নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ, তৃতীয় হচ্ছে হিমবাহের কাজ ও সৃষ্ট ভূমিরূপ, বায়ুর কাজ ও সৃষ্ট ভূমিরূপ। এই 4টে পার্ট রয়েছে। এই 4টে পার্ট থেকে একদম বাছাই বাছাই প্রশ্ন কি, প্রথম পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এটা কিন্তু পার্ট 1, বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে অনলি ওয়ান একটা কোশ্চেন করবে আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়ে যাবে। বোঝা গেছে? আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য। দেখো, পার্থক্য লিখতে গিয়ে তোমাদের কিন্তু এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, পার্থক্যকে এর 3টে কলাম করবে। প্রথমটাই লিখবে, প্রথম এখানে লিখবে বিষয়, প্রথমে কি লিখবে? বিষয়। তারপর পার্থক্যের প্রথম বিষয় যেমন আরোহণ এখানে লিখে দেবে, তারপরে দ্বিতীয় বিষয় অবরোহণ এখানে লিখে দেবে। পার্থক্য 3 নম্বরে দেওয়া হয়েছে, মানে 3টে তোমাকে দিতেই হবে। প্রথম বিষয় দেবে যে বিষয়ের উপর পার্থক্য লিখছো, দ্বিতীয় বিষয় দেবে যে বিষয়ের উপর লিখছো, তৃতীয় যে বিষয়ের উপর। এইভাবে পার্থক্যের ছকটা করবে যাতে তুমি 3-এ 3 পাবে। তবে হ্যাঁ, অনেকে কিন্তু এখানে একটু ফাঁকিবাজি বিদ্যা করে, উদাহরণকে পার্থক্যের মধ্যে অ্যাড করে দেয়। অর্থাৎ একটা বিষয় দিল, তারপর একটা বিষয় দিল, 3 নম্বর বিষয়ে উদাহরণ দিয়ে দেয়। মনে রাখবে উদাহরণ পার্থক্যের মধ্যে পড়ছে না। অতএব এখানে তোমাকে কিন্তু দুটো দিয়ে একটা উদাহরণ দিলে তোমাকে কিন্তু 2 দেওয়া হবে। তোমাকে কি করতে হবে? মূল 3টে বিষয় দিয়ে এক্সট্রা তুমি উদাহরণ দিতে পারো, ঠিক আছে? সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে উদাহরণ পার্থক্যের মধ্যে কাউন্ট করা হয় না। যদি তুমি উদাহরণের ছবি আঁকতে পারো তাহলে তুমি ঘরে এসে হিসাব করে বলে দেবে যে আমি কত নাম্বার জিওগ্রাফিতে তুলতে পেরেছি। বোঝা গেছে? পুরো ফুল 3-এ 3 পাবে। ছবিতে তোমাদের যদি অসুবিধা হয় আমাকে বলবে, সহজে তোমাদের যা যা দরকার আছে ছবিগুলোকে বলে দেবো, অবরোহণের ছবি আর আরোহণের ছবি, যেগুলো কয়েক সেকেন্ডেই করা যাবে। বোঝা গেছে? পার্থক্যকে তোমরা এইভাবে দেখাবে। চলে আসছি পরেরটাই, নদীর কাজ। এটা 2 নম্বরের উপ একক। দেখো, উপ একক রয়েছে 2 নম্বরের, নদীর কাজ। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে, যেটা 99.99% পড়ার চান্স রয়েছে। কি প্রশ্নটা? নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এছাড়া যদি এটা কোনো কারণে না পড়ে বা এটা তোমার করবে, সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন। অল্টারনেটিভ প্রশ্ন যে কোনো একটা পড়তে পারে, সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন, অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। দুটো খুব কাছাকাছি প্রশ্ন, এটা পড়লে এটা পড়বে না, এটা পড়লে এটা পড়বে না। বোঝা গেছে জিনিস? দুটো একসঙ্গে কখনো পড়বে না। এই দুটো করলে তোমার কিন্তু এখান থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এছাড়া আরো দুটো প্রশ্ন এনেছি, নদী এবং বায়ুর কাজের বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখো। এখানে কিন্তু ভূমিরূপ লিখবে না, ভূমিরূপের কথা আমি বলিনি একবারও। কি বলেছি? প্রক্রিয়া বলেছি।
প্রক্রিয়া অর্থাৎ কি কি প্রক্রিয়া অবঘর্ষ ক্ষয় করছে, ধরো এক প্রক্রিয়া ক্ষয়ের বুদবুদজনিত ক্ষয়, দ্রবণজনিত ক্ষয়, যে ক্ষয়ের প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো তোমাকে লিখতে হবে, বুঝা গেছে। এছাড়া তোমরা জানো পার্থক্য, জিওগ্রাফির ক্ষেত্রে পার্থক্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, পার্থক্য করার চান্স সবসময় হাই লেভেল থাকে, টপ লেভেলে থাকে। এখানের মধ্যে পার্থক্য গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে দিয়েছি, তোমরা গিরিখাত ক্যানিয়নের পার্থক্য লিখবে। যদি একটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার কিন্তু একেবারে ফুল নাম্বার পাবে। সেটা হচ্ছে পার্থক্যের মধ্যে যদি একটা বিষয় লেখো, ছবি এক্সট্রা ছবি, এবং দুটো ছবিকে তুমি সহজে যদি দেখে দিতে পারো, যেমন ধরো গিরিখাত আঁকছো, তোমাদের গিরিখাতে দেখিয়েছিলাম, আর হয়তো ক্যানিয়ন আঁকছো, ঠিক আছে, এগুলো যদি দেখে দিতে পারো তাহলে কিন্তু তুমি সেখানে ফুল নাম্বার পেয়ে যাবে। ছবিতে ভয় লাগে, আরে বাবা আমি ছবির ক্লাস চলছে, সিরিজ চলছে, ছবি দেখে আসো, আর কি কি দরকার বলো, আমি তোমাদের পর করিয়ে যাবো। ছবিতে তোমাদের ভয় লাগবে না, সহজে ছবি আঁকার ক্লাস নিচ্ছি। হিমবাহের কাজ, এটা একটা পার্ট। এখান থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন এনেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিমবাহ উপত্যকায় ইউ আকৃতি হয় কেন? হিমবাহ যে উপত্যকাটা সেটা ইউ আকৃতির হয় কেন? ওর সঙ্গে অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে যে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, 2026-এর জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। আচ্ছা, হিমবাহ রেখা কাকে বলে? হিমরেখার অবস্থান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটাও ইম্পর্টেন্ট, প্রচুর টেস্ট পেপার, প্রচুর জায়গাতে আমরা এটাকে দেখেছি যে এটাও 2026-এর মধ্যে দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তবে তোমরা এক্সট্রা হিসেবে পার্থক্য করে রাখতে পারো রসে মতানে ড্রামলিন আর বার্গসুন্ড ও ক্রেভাস, কে জানে পড়ে যেতে পারে। এখানে বাছাই করা প্রশ্ন নিয়েছে যেগুলো পড়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেগুলোই দিয়েছি। তারপরে বায়ুর কাজের মধ্যে কি লোয়েস চিত্র সহ করবে। বারখান কাকে বলে? মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? এটা ইম্পর্টেন্ট, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজটা কেন প্রাধান্য পায়। বায়ুমণ্ডল দেখো, তারপরের পার্ট চলে এলাম বায়ুমণ্ডল, বোঝা গেছে। দেখো চটজলদি কয়েকটা ভিউজ পাওয়ার জন্য আমরা কিন্তু সাজেশন বানাই না, কারণ এখন করবো পরে গিয়ে তোমরা আবার বলবে সাজেশন পড়েনি, এরকম না। তোমাদেরকে একেবারে মানে একদম গাণিতিকভাবে কি কি প্রশ্ন পড়তে পারে সম্ভাবনা যেগুলো হাই লেভেল রয়েছে, অর্থাৎ 99%-এর উপর যেগুলো রয়েছে পড়ার সম্ভাবনা, সেগুলোই এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তার মানে বুঝতে পারছো তো এই প্রশ্নগুলো করলে তোমার নাম্বারটা কোন লেভেলে যাবে। সারা বছর যারা পড়ছে না তাদেরকে, যারা টপার তাদেরকে তুমি টপকে দিতে পারবে, টপারকে টপকে দিতে পারবে, সেই রকমই সাজেশন এখানে দেওয়া হয়েছে। মানে যতটুকু প্রয়োজন ঠিক তার ততটুকু আয়োজন করা হয়েছে। এখানে 4টে পার্ট রয়েছে: বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের তাপ, নিয়ত বায়ু প্রবাহ ও চাপ বলয়, আর্দ্রতা ও অধক্ষেপণ। এই যে পার্টগুলো এখানে রয়েছে এর মধ্যে এক একটা পার্ট ধরে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে বলছি। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে তুমি কি করবে? মাত্র দুটো প্রশ্ন করবে, যেগুলো তোমার 5-এরও কাজে লেগে যেতে পারে। কি রকম? ওজোন স্তর কি, এটা 2 নম্বরের প্রশ্নের কাছে কাজে লেগে যেতে পারে। এছাড়া এর সঙ্গে রিলেটেড ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এক্সট্রা হিসাবে কি করবে? একটু স্তরগুলো দেখে রাখবে, ওজোন স্তরের বিনাশ হয় কেন সেটা একটু দেখে রাখবে। চলে আসছি পরেরটায়, পরের পার্টে বায়ুমণ্ডলের তাপ। এখান থেকে আমি একটি প্রশ্ন খুঁজে পেয়েছি পরীক্ষায় পড়ার মতো, প্রচুর সম্ভাবনা যেটা রয়েছে, বৈপরীত্য উত্তাপের কারণ কি। এগুলোর ক্ষেত্রে কিন্তু ছবি দিতেই হবে, ভূগোল মানে ছবির জন্য তোমাদের একটা ভয় থাকে, সেই ভয় কাটানোর জন্য আমি তোমাদের ক্লাসগুলো নেব। তবে হ্যাঁ, তখনই ক্লাস নেবো যদি তুমি কিন্তু কমেন্টে লেখো স্যার আমার এই ছবিটা দরকার আছে, সেই ছবিগুলো তোমাদের আমি সহজ করে আঁকিয়ে দেবো ছবি। আচ্ছা, বৈপরীত্য উত্তাপ ছবি সহ লিখতে হবে। আচ্ছা, কিভাবে পরীক্ষা হলে খাতা সাজাবে তার একটা ভিডিও আনবো, সেখানে দেখে নেবে। খাতা সাজানো সব থেকে গুরুত্বপূর্ণ। বায়ুর চাপ বলয়, এখান থেকে কি কি আছে, এটা এই পার্টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট। ফেরেলের সূত্র কি, এটা একটা 2 নম্বরের প্রশ্নের কাছাকাছি পড়ে যেতে পারে তোমাদের, যদিও আলাদা করে 2 নম্বরের সাজেশন আমি আনবো, তবু এর সঙ্গে রিলেটেড। তবে তোমরাও জানো যে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব অথবা নিয়ত বায়ুর চাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে কেন, এটা তোমাদের কতটা ইম্পর্টেন্ট। মানে আমি দেখতে পাচ্ছি প্রশ্নটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে এরকম একটা। এক্সট্রা হিসাবে 3 নম্বরের ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টির কারণ কি, এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া পার্থক্য সবসময় একটা হাই ডিমান্ড থাকে, ঘূর্ণবাদ ও প্রতিম ঘূর্ণবাদের মতো পার্থক্য কি, অথবা সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য। এগুলো একটু কষ্ট করে করবে, কেন একটু বেশি প্রশ্ন মনে হচ্ছে আমি জানি তোমাদের, কিন্তু তোমরা এখানে কিন্তু একদম বুঝতে পারছো, যদি তোমাদের 90 নম্বরের পরীক্ষা হচ্ছে তুমি 90-এর কাছাকাছি নাম্বার তুলতে পারবে এই সাজেশন থেকে। আর্দ্রতা ও অধক্ষেপণ, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন পেয়েছি। 3 নম্বরের নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন, আর এল নিনো লানিনা থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, বোঝা গেছে। দেখতে পাচ্ছ পরীক্ষা আসার সম্ভাবনা প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি, অনেক রাত জাগতে হয়েছে, অনেক বই ঘাঁটতে হয়েছে, অবশেষে বুদ্ধি দিয়ে প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে, বুঝতে পারছো। তার জন্য তোমাদের কাছে এইটুকু আবদার তো আমি করতেই পারি, সাবস্ক্রাইব করো নতুন যদি হও, আর যদি অলরেডি করে রেখেছো দেখছো, শেয়ার করো, লাইক করো। তোমাদের কাছে আমি লাইক পাই না কেন কে জানি না, ঠিক আছে, জানি না, তোমাদের উপকৃত হবে এগুলো। লাইক করবে, তোমরা লাইক করো না, অবশ্যই করবে লাইক। ভিডিও লাইক করলে আমি এনার্জি পাই, একটা শক্তি পাই, একটা পাওয়ার পাই, বোঝা গেছে। বাড়িমণ্ডলের আবার দুটো পার্ট রয়েছে, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা।
দেখো সমুদ্র স্রোত থেকে কি কি প্রশ্ন আসার, এবারে প্রচুর সম্ভাবনা রয়েছে উষ্ণ শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। এখান থেকে প্রশ্নটা আরেকটু ঘুরিয়েও দিতে পারে, বা প্রশ্নটা আমি ঘুরিয়ে দিয়েছি আর সোজা করেও দিতে পারে। নিউ ফাউন্ডল্যান্ড বলে একটা জায়গা রয়েছে, আমি তোমাদের টেস্ট পেপার সলভ করার সময় বলেছিলাম নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন। টোটাল কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু 99% উপর রয়েছে। সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, মগ্নচড়াগুলির বাণিজ্যিক মৎস্য চাষে বিখ্যাত কেন, এই থেকে এই কয়েকটা প্রশ্ন করে নেবে। আচ্ছা, জোয়ার ভাটা থেকে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সম্পর্কে এটা সম্পর্কে লিখতে বলেছি, অথবা যদি একই সময় জোয়ার ভাটা হয় না কেন দুটো করে নাও, তাহলে জোয়ার ভাটা থেকে তোমাদের আর ভয় থাকবে না। এছাড়া এক্সট্রা হিসেবে করে নেবে ভরা কোটাল ও মোরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন, অথবা এদের মধ্যে পার্থক্য। তোমাকে ভরা কোটাল আর মোরা কোটাল কিন্তু তোমাকে এই সম্বন্ধে একটু জেনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু পড়বে, সোজাসুজি না পড়ো, একটু ঘুরিয়ে বা এটা জিনিসটা কি, ওটা কি, কখন হয়, কোন সময় হয়, এগুলো করো। এগুলো যদি ভালো করে তুমি তথ্য জেনে রাখো, এগুলো যদি করে রাখো, এখান থেকে তুমি কিন্তু 1 নম্বরেরও পেয়ে যাচ্ছ। এগুলোর বাইরে কোনো 1 নম্বরের প্রশ্ন হবে না, এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আচ্ছা, এবং তোমাদের সব থেকে ছোট্ট একটা অধ্যায় রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা কোনো উপেকক নেই, বোঝা গেছে। বর্জ্যে ঢোকার আগে যারা এখনো কিন্তু এই 3টে করনি, 3টে করে নেবে। তারপরে এখান থেকে কি রয়েছে দেখো, তোমরা 10ম শ্রেণীতে পড়ছো, তাই 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনা তোমার ভূমিকা লেখো। 10ম শ্রেণীতে যেহেতু পড়ছো, রিলেটেড প্রশ্ন। 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনার ভূমিকা কি, এটা চান্স কিন্তু সবসময় হাই লেভেলের থাকে। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এটা একটু করে নেবে। আর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এখানটা একটু করে রাখবে, তোমাদের কাজে দেবে। অর্থাৎ এখান থেকে সরাসরি 3 না আসলে 2 চলে আসার সম্ভাবনা রয়েছে। পোর আর কি, আর অজৈব বর্জ্যের মধ্যে পার্থক্য, অজৈব আর জৈব বর্জ্যের মধ্যে পার্থক্য, এখান থেকে 2 এর একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার দেখো ভারত একটা বিরাট বড় মানে হয়ে গেল কি প্রাকৃতিক পার্ট। এবারে কি রয়েছে আঞ্চলিক পার্ট। ভারত জুড়ে রয়েছে পুরো বেশ কয়েকটা এখানে উপএকক রয়েছে। কি রয়েছে দেখো, অবস্থান এটা 1 নম্বর, ভূপ্রকৃতি 2 নম্বর, জনসম্পদ হচ্ছে 3 নম্বর, জলবায়ু হচ্ছে 4 নম্বর, বুঝতে পারছো, মৃত্তিকা হচ্ছে 5 নম্বর, 5টা উদ্ভিদ হচ্ছে 6 নম্বর, কৃষি 7 নম্বর, শিল্প 8 নম্বর, জনসংখ্যা 9 নম্বর, আর পরিবহন 10 নম্বর। 10টা উপএকক রয়েছে, বেশ বড় একটা আঞ্চলিক। তোমাদের সবসময় একটা ভয় কাজ করে যে এখান থেকে বাবু কি পড়বে, এখান থেকে কি করে, মাথায় একটা ভ্রম করতে থাকে। তাই এখান থেকে অবাক হয়ে যাবে, এই জায়গাটাকে করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই জায়গাটাকে এখান থেকে প্রশ্ন প্রচুর, 3-এর প্রশ্ন যে এত রয়েছে এখান থেকে ভাবা যায় না। তো অবশেষে বেছে 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 অনেক বুদ্ধি টুদ্ধি খাটিয়ে আর কি তোমাদের জন্য ভাবতে হয়েছে, ভেবে মাত্র 10টি প্রশ্ন তোমাদের জন্য এনেছি। যেটা 10টি প্রশ্ন এখান থেকে মানে প্রত্যেকটা পার্ট থেকে একটি করে প্রশ্ন করলেই কিন্তু তোমার এখানে হয়ে যাবে। দেখো কি কি 10টি প্রশ্ন। সব থেকে হাই আছে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের 3টি পার্থক্য, এই প্রশ্নটা। আচ্ছা, এর সঙ্গে হিমালয় ইনভার্টেড করে নেবে। তারপর 2 রয়েছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, এই উক্তিটি ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট পেয়েছি। 3 থেকে ভারতের জলবায়ুতে মৌসুমীর প্রভাব, এটা ইম্পর্টেন্ট রয়েছে। মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল, এটা যদি না পড়ে মৃত্তিকার আঞ্চলিক বন্টন এ সম্পর্কে কিন্তু একটা রয়েছে। আঞ্চলিক বন্টনটা পড়ার সম্ভাবনা তুলনামূলক কম, কিন্তু মৃত্তিকা ক্ষয়ের কারণ ফলাফল পড়ার সম্ভাবনা কিন্তু হাই রেট রয়েছে। ম্যানগ্রোভ বরণের বৈশিষ্ট্য পড়ার হাই সম্ভাবনা রয়েছে। সবুজ বিপ্লব, উত্তর ভারতে গম চাষ বেশি হয় কেন, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, এর মধ্যে হাই চান্স রয়েছে ভারতে গম চাষ বেশি হয় কেন, সবুজ বিপ্লব সম্পর্ক করে রাখবে। এগুলো মাত্র 6টা, এদিকে আছে 4টে। ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যা অথবা লৌহ ইস্পাত শিল্পের সমস্যা, দুটোর মধ্যে যে কোনো একটা, তবে কার্পাস বয়ন শিল্পের সমস্যা কিন্তু হাই চান্স রয়েছে তোমাদের এক্সামে আসার জন্য। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, এটাও গুরুত্বপূর্ণ একটা। এখানে কিন্তু 3 পড়তে পারে বা এখান থেকে 2 পড়ে যেতে পারে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপর 9 জনসংখ্যার অসম বন্টন বা বৃদ্ধির কারণ, দুটোর মধ্যে যে কোনো একটা কিছু পড়তে পারে, অসম বন্টন আর বৃদ্ধির কারণ ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এগুলোর মধ্যেই আছে আর কি। এবার 10 নম্বরে রয়েছে পরিবহন থেকে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সোনালী চতুর্ভুজ হয়। আর এখানে একটা প্রশ্ন দিয়েছি, জলপথকে উন্নয়নের জীবনটাকে বলা হয় কেন, এইটুকু করতে হবে। অনেক প্রশ্ন থেকে বেশি এনেছি, সব প্রশ্ন দেখলে তুমি অবাক হয়ে যাবে। অনেক প্রশ্ন থেকে মাত্র 10টা প্রশ্ন এনেছি, 10-এর মধ্যে 2-একটা এক্সট্রা রয়েছে। তবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বটা একটু পড়বে ভালো করে। আর এখানে এটাকে না 2 নম্বরের প্রশ্ন হিসেবে করে নেবে, জলপথকে উন্নয়নের জীবনটাকে বলা হয় কেন, এর সঙ্গে করে নেবে কাছাকাছি। 2-3-এর মধ্যে বিরাট কোনো পার্থক্য নেই, তবুও তোমাদের আলাদা করে একটা 2-এর লিস্ট আমি দিয়ে দেবো, সেগুলো করলেই হয়ে যাবে। বোঝা গেছে। এরপরে আসবে একটা লাস্টে ছোটকু পার্ট, এই পার্টটা কখনোই বাদ দেবে না, এটা খুব ভালো পার্ট, ভয় পাও জানি, কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন এবং এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উপগ্রহ চিত্র থেকে পড়তে হবে, কিন্তু উপগ্রহ চিত্রতে ঢোকার আগে আবার বলছি, যারা নতুন আছো, এতটা মধ্যে ভিডিও দেখে নিয়েছো,
তোমার যদি উপকারে আসে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে লাইক দেবে এবং শেয়ার করবে এবং কমেন্টে বলবে তোমাদের আর কি কি চাহিদা রয়েছে। দেখো ভূগোলে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো, চাহিদা। চাহিদা না থাকলে শিল্প নষ্ট হয়ে যায়। শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে চাহিদা। তুমি যতই প্রোডাক্ট হচ্ছে ধরো, সেখানে যদি চাহিদা না থাকে, বাজার না থাকে, তাহলে যেমন কোনো কিছু লাভ হয় না, সেরকম তোমাদের যদি চাহিদা না থাকে এখান থেকে কিন্তু কিছু একটা আমাদের এনার্জি আসে না। তোমরা কমেন্টে লিখবে তোমাদের কি কি অসুবিধা হচ্ছে। শুধু যে ভূগোলের মানে প্রত্যেকটা যে বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয় এখানে আলাদা মাস্টারমশাই আছেন, তারা কিন্তু তোমাদের সবগুলো সমাধান করার সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু রয়েছেন। তাই তোমাদের সমস্যাগুলো বলবে তবেই না সলভ হবে। ছবি আঁকা যে সমস্যা যদি ভূগোলে থাকে আমি তা সলভ করে দেবো তোমাদের। ম্যাপ পয়েন্টিংয়ে তো আমাকে তোমরা দায়িত্ব দিয়েই দিয়েছো, আমি পরপর ভিডিও আনবো ম্যাপ পয়েন্টিংয়ে সাজেশন দিয়ে দেবো যে কোন 20টা ম্যাপ পয়েন্টিং করলে তোমার কিন্তু হয়ে যাবে। মাত্র 20টা দেবো ম্যাপ পয়েন্টিংয়ে, 20টা ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে তোমার কিন্তু 10-এ 10 পেয়ে যাবে। 20টা করতে হবে, 10টা দিতে পারবো না, এরকম কোনো মানে মজা হয় না বা কোনো খেলা চলছে না যে 10টা 10টাই পড়বে, এটা হয় না। 20টা দেবো, হ্যাঁ, তার থেকে তুমি 10-এ 10 পেয়ে যাবে। 20টা করতে হবে, এইটুকু করতে হবে। 20টা ম্যাপ পয়েন্টিং ছবি কি করে আঁকতে হয় সহজ এটা বলে দেবো। মানে ভূগোল বিষয়টা আমার উপর ছেড়ে দেবো, আমি তোমাদের সামলে দেবো, বোঝা গেছে? কিন্তু তার জন্য তোমাকে সাথে থাকতে হবে। এবার ঢুকি উপগ্রহ চিত্রে। 3টি মাত্র প্রশ্ন। কি 3টি পারবে তো করতে? হ্যাঁ হ্যাঁ, তোমরা পারবে। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বিষয়, প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো, এটা একটু করবে। আর উপগ্রহ চিত্রের অথবা ভূবৈচিত্র্য মানচিত্রের এখানে এটা বাদ দিয়ে দাও, শুধু উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা করবে। এগুলো তোমাকে করতে হবে। এই 3টের মধ্যে অবশ্যই যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার বা গুরুত্বটাকে একটু করে নেবে। এটা কিন্তু প্রায়োরিটির ক্ষেত্রে 3 স্টার দিলাম, এটার ক্ষেত্রে 2 স্টার দিলাম, 3 হয়ে গেল 3, আর এটার ক্ষেত্রে 1 স্টার দিলাম, বোঝা গেছে? আচ্ছা, আর এগুলোর মধ্যে তোমাকে সব বলেই দিলাম তোমাকে এখানে কোনটা কি, বোঝা গেছে? আচ্ছা, একটু এই জায়গাটাকে মন দিয়ে দেখো কি লেখা রয়েছে। কঠিন পরিশ্রমে তৈরি সাজেশনটি তোমার প্রস্তুতির মোড় ঘুরিয়ে দেবে। তুমি যতটা তৈরি হয়েছো তার থেকে আরো বেশি তোমাকে এনে দেবে, তুমি যে চাইছো তার থেকে তোমাকে বেশি এনে দেবে। নিজের উপর বিশ্বাস রাখো আর এগিয়ে যাও আত্মবিশ্বাসের সাথে। এই জায়গাটায় তোমাদের একটুখানি এই সময় ডিমোটিভেট হও, এই জায়গাটা তোমাদের কমে যায়, আত্মবিশ্বাস তোমাদের থাকে না যে বোধহয় পারবো, তো কে জানে সব ভুলে যাচ্ছি, কি হচ্ছে কে জানে, কি করে সময়গুলো পেরিয়ে যাচ্ছে। আত্মবিশ্বাস রাখো, ভরসা রাখো নিজের প্রতি, নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমাকে পারতেই হবে, আমি পারবো। ঠিক আছে, না পারার কোনো কারণ দেখছি না, কেন হবে না? জাস্ট একগাদা কিছু ভাবো না মাথার মধ্যে, ভুমো করবে মাথা, রিল্যাক্স থাকবে সবসময়, একটুখানি নিজের প্রতি টাইম স্পেন্ড করবে, নিজেকে টাইম দেবে। শুধু যে এরকম ভাবনা চিন্তা করবে, একটু ফাঁকা সময় নিজের সময় দেবে, নিজের প্রতি ফ্রি থাকবে, আরামসে হবে। আবার পড়বে, একটা না পড়তে যাও না, গ্যাপ দিয়ে পড়বে, তাহলেই হবে। আর তোমরা যদি চাও পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পর আপডেট তোমাদের দিয়ে যাবো, কি লাগবে, কিভাবে করতে হবে, কোন পথে যেতে হবে, কি কি করতে হবে। যত সময় এগিয়ে আসবে আমরা তত তোমাদের কি করব, এই জিনিসগুলোকে মোটিভেট করে যাবো, বলে যাবো জিনিসটা কিভাবে কি করবে। আর তোমাদের যে চাহিদাগুলো রয়েছে, খাতা সাজানো, কিভাবে খাতা সাজাতে হয়, কিভাবে সহজে ছবি আঁকতে হয়, ম্যাপ পয়েন্টিং করতে হয়, কি কি জিনিসগুলো করলে তুমি মাধ্যমিকে তোমার যে তুমি চাইছো তার থেকেও বেশি নাম্বার চলে আসতে পারে সহজেই। সেই সহজ পথটা দেখিয়ে দেবো যাতে সহজেই পাবে। নাম্বার তোলা কোনো একটা বিরাট ব্যাপার নয়, বোঝা গেছে জিনিসটা? তো তোমরা সঙ্গে থাকো, আজ আমরা এটুকুই বলছি। রিসেন্ট তাড়াতাড়ি নেক্সট আপডেট ভিডিও আসছে, তোমাদের 2 নম্বরের ভিডিও, সঙ্গে ম্যাপ পয়েন্টিং যুক্ত থাকছে, আমাদের সঙ্গে থাকো। আর পর আরো অন্যান্য যে বিষয় রয়েছে তার সাজেশন আসতে চলেছে। টাটা।